সমস্ত ধরনের সার্কিটের নিউমেরিক্যাল গুলো আমরা কিরচফ কারেন্ট ল দিয়ে সলভ করব, কারণ কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করা তুলনামূলক সহজ। এখন সব জায়গাতে কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই হয় না। কোন কোন জায়গাতে কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করা পসিবল, কোন কোন জায়গাতে কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করা পসিবল নয়, সেটা আমরা ডিফারেন্ট নিউমেরিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে আগে এক্সপিরিয়েন্স গেইন করব। যে এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে কোথায় কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই হবে, কোথায় কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই হবে না। যেখানে যেখানে কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই হবে না, সেখানে সেখানে আমরা কিরচফ ভোল্টেজ ল লাগাবো। তো আজকের ভিডিওতে আমরা কিরচফ কারেন্ট ল থেকে কিছু নিউমেরিক্যাল করব, তারপরে যে সমস্ত জায়গাতে কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করা পসিবল হবে না সেখানে কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। কিন্তু কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করার আগে, যেহেতু কিরচফ ভোল্টেজ ল তোমরা জানো না, তাই জন্য কিরচফ ভোল্টেজ ল কে আগে ব্রিফলি ডিসকাস করব, ব্রিফলি বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে কিরচফ ভোল্টেজ ল এর অ্যাপ্লিকেশন গুলো একে একে করব। তো দেখো আমাদের প্রথম অঙ্ক দেওয়া আছে, একটা সার্কিট তোমরা দেখতে পাচ্ছ, আমাকে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্টের মানকে মেজার করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে তুমি ডিল করবে? অবশ্যই দেখো এখানে তো সিরিজ প্যারালালের কনসেপ্ট তুমি লাগাতে পারবে না, কারণ সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের কনসেপ্ট ইউজ করে তুমি এই অঙ্কগুলো করতে পারবে না। এই অঙ্কগুলো করতে গেলে তোমার একটাই হাতিয়ার, সেটা হচ্ছে কিরচফ কারেন্ট ল। তো চলো এখানে কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে, আমাকে স্বাভাবিক এই ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে হবে, এই ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে হবে, আর এই ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে হবে। এখন আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটার নাম হচ্ছে পি, যার ভোল্টেজটা হচ্ছে এক্স। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে পি, যার ভোল্টেজটা হচ্ছে এক্স। ঠিক আছে, আমি আপাতত ডাইরেকশন ড্র করছি না। ঠিক আছে, এবারে কিরচফ কারেন্ট ল কি বলছিল? কোনো একটা জাংশন মানে যেখানে ডিফারেন্ট ব্রাঞ্চ গুলো মিট করেছে, কোনো একটা জাংশন থেকে টোটাল যে কারেন্ট বেরোবে তার অ্যালজেব্রিক সাম সবসময় 0 হবে। ধরে নাও এটা ছিল সেই জাংশন পি, আর এই পি জাংশন থেকে যতগুলো কারেন্ট বেরোবে, এই পি জাংশন থেকে যতগুলো কারেন্ট বেরোবে তার অ্যালজেব্রিক সাম ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। এটাই তো কিরচফ কারেন্ট ল ছিল। কিরচফ কারেন্ট ল তোমাদেরকে আগের ভিডিওতে ভালোভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এখন কিরচফ ভোল্টেজ ল সম্পর্কে এক্সপ্লেন করব না, আগে এখন কিরচফ ভোল্টেজ ল শুধুমাত্র অ্যাপ্লাই করব। যাই হোক, তো I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে, এটা কিরচফ কারেন্ট ল বলছে। এখন এইখানে কিরচফ কারেন্ট ল যদি অ্যাপ্লাই করতে হয়, আমি ধরে নেব এই যে x এর মানটা এটা 2 ভোল্টের থেকে বেশি, x এর মানটা 0 ভোল্টের থেকে বেশি, আর এখানে x এর মানটা 0 ভোল্টের থেকে বেশি। অর্থাৎ যে পয়েন্টের ভোল্টেজটা আমি কনসিডার করব, সেই মানে যে পয়েন্টের ভোল্টেজটা আমি ধরে নেব যে x, ওই x ভোল্টেজের মানটা আশেপাশে যত সমস্ত পয়েন্ট আছে তার ভোল্টেজের থেকে বেশি হবে। আর ধরে নিচ্ছে এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, এখানে I3 কারেন্ট যাচ্ছে। ধরে নিচ্ছে এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, আর এখানে I3 কারেন্ট যাচ্ছে। তো কিরচফ কারেন্ট ল বলছে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন এর পোটেনশিয়াল যদি x হয়, তাহলে I1 এর ভ্যালু কত হবে? I1 এর ভ্যালু যদি বের করতে হয়, তাহলে আমাকে এই 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। 5 ওহম রোধের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স রয়েছে সেটা কত হচ্ছে? x মাইনাস 2। আমি ধরে নিয়েছি যে x এর মানটা বড় 2 ভোল্টের থেকে, আর x এর মানটা বড় 0 ভোল্টের থেকে। তাহলে অবশ্যই যদি x এর মানটা যদি বেশি হয়, তাহলে স্বাভাবিক এখান থেকেই কারেন্ট বেরোবে, এখান থেকেই কারেন্ট যাবে। তাহলে এই 5 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে তার মানটা হচ্ছে x মাইনাস 2/5। ভোল্টেজ ডিফারেন্স কত? x মাইনাস 2। আর আমরা ওহমস ল অনুসারে জানি যে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কারেন্ট। তাহলে I1 ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 2/5। এটা হচ্ছে I1 এর ভ্যালু, এটা হচ্ছে তোমার I1 এর ভ্যালু। সিমিলারলি I2 ইজ ইকুয়াল টু কত হবে? x মাইনাস 0/5। I2 ইজ ইকুয়াল টু হবে x মাইনাস 0/5, আর I3 ইজ ইকুয়াল টু হবে x মাইনাস 0/5, x মাইনাস 0/5, আর এটা ইজ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। আর এটা যদি আমরা সলভ করি তাহলে দেখতে পাচ্ছি এটা আসবে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু আসছে 2/3 ভোল্ট। x ইজ ইকুয়াল টু আসছে 2/3 ভোল্ট। এখন p পয়েন্টের ভোল্টেজ 2/3 ভোল্ট আমরা ক্যালকুলেট করে ফেলেছি। এখন যদি x পয়েন্টের মানে x এর মানটা যদি 2/3 ভোল্ট হয়, তাহলে I1 এর ভ্যালু কত হবে? পরিষ্কার দেখতে পাচ্ছি I1 এর ভ্যালু হবে
টু, দেখো 2 বড় না 2/3 বড়? অবশ্যই 2/2 বড়। তাহলে কারেন্ট নিশ্চয়ই এই ডাইরেকশনে ফ্লো করবে, এই ডাইরেকশনে তো ফ্লো করবে না। তাহলে I1 এর ভ্যালু দাঁড়াবে, তুমি এরকম করেও করতে পারো, x - 2 মানে 2/3 - 2 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, 2/3 - 2 কত হচ্ছে? -4/3। এটা হচ্ছে মাইনাস অফ এটা হচ্ছে মাইনাস অফ 4/3 ডিভাইডেড বাই 5। তাহলে এই যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার -4/15, -4/15 অ্যাম্পিয়ার। এখন মাইনাস কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে, আমি যে ডাইরেকশনে I1 টাকে কনসিডার করেছি, মাইনাস রিপ্রেজেন্ট করছে কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে ফ্লো করবে। অর্থাৎ আমি ধরে নিয়েছি যে কারেন্ট ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করছিল, মাইনাস রিপ্রেজেন্ট করছে কারেন্ট বাঁ দিকে ফ্লো করবে না, কারেন্ট ডান দিকে ফ্লো করবে। আর সত্যি প্র্যাকটিক্যালি তাই হচ্ছে, যেহেতু এক্স এর মানটা 2 ভোল্ট অপেক্ষা কম বেরোচ্ছে, এক্স এর মান 2/3 বেরিয়েছে। আমরা জানি যে কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে, তাহলে কারেন্ট সবসময় এই থেকে পি এর দিকে ফ্লো করবে। আর যেহেতু I1 এর ডাইরেকশনটা আমি অন্য দেখিয়েছিলাম, তাই জন্য I1 এর ভ্যালুটা আমার মাইনাস বেরিয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই তো ফিজিক্সের বিউটি। দেখো আমি ভুল ধরেছিলাম, কিন্তু অঙ্ক আমার ভুলটা ধরে দিল। অঙ্ক কিন্তু আমার মানটা মাইনাসে বের করলো। ঠিক আছে, মাইনাসে বের করলো মানে আমার ধরে নেওয়া ডাইরেকশনটা ভুল ছিল, তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে। এবারে I1 এর মান তো বের করলাম, আমাকে I2 এর মান বের করতে হবে। I2 ইজ ইকুয়াল টু কত হবে? I2 ইজ ইকুয়াল টু হবে I2 ইজ ইকুয়াল টু হবে কত হচ্ছে? I2 ইজ ইকুয়াল টু x - 0/5, অর্থাৎ 2/3 ডিভাইডেড বাই 5, 2/3 ডিভাইডেড বাই 5, এটা আসবে তোমার 2/15 অ্যাম্পিয়ার। আর I3 এর মানও তো সেমই হবে, তাই না? x - 0 অর্থাৎ 2/3 - 0/5, এটাই তো I3 এর মান হবে, এটাই তো I3 এর মান হবে। আর তুমি লক্ষ্য করে দেখো, কারেন্ট এইদিকে 4/5 যাচ্ছিল, এইদিকে 2/5, সরি, কারেন্ট এইদিকে 2/15 যাচ্ছিল, সরি 4/15 যাচ্ছিল, I1 এর মান 4/15। তাহলে কারেন্ট এইদিকে 4/15 যাচ্ছিল, এইদিকে 2/15 গেল, আর এইদিকে 2/15 গেল, এইদিকে 2/15 গেল, এইদিকে 2/15 গেল। এই যে I1 এর মান -4/15 অ্যাম্পিয়ার। মাইনাস মানে রিপ্রেজেন্ট করছে কারেন্ট এই দিকে যাবে, তাহলে এটা হচ্ছে 4/15, এটা হচ্ছে 2/15, আর এটাও হচ্ছে 2/15। অ্যান্সার। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। এই অঙ্কতে তোমাকে কি বের করতে হবে? দেখো, ইনিশিয়ালি সুইচটা ওপেন ছিল, সুইচটা অফ ছিল। যদি আমি সুইচটা অন করে দিই, অর্থাৎ সুইচটার সাথে, অর্থাৎ এই সুইচটার সাথে যদি এই তারের যদি কানেকশন করে দিই, তাহলে তারের প্রত্যেকটা মানে এই সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করবে। আবার বলছি, ইনিশিয়ালি সুইচটা অফ ছিল, অর্থাৎ এই তারের সাথে এই তারের কিন্তু কোনো কানেকশন ছিল না। আমাকে বলেছে যদি সুইচটা অন করে দেওয়া হয়, অর্থাৎ এই তারের সঙ্গে যদি এই তারকে যদি কানেক্ট করে দেওয়া হয়, তাহলে কানেক্ট করার পর এই যে সার্কিটটা রয়েছে তার প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, এটা আমাকে বের করতে হবে। আবার সেম, আমি এইখানে কিরচফ কারেন্ট ল লাগাবো। ঠিক আছে, কিভাবে কিরচফ কারেন্ট ল লাগাবো? দেখো, এই পয়েন্টের পোটেনশিয়াল A ইজ ইকুয়াল টু 20 ভোল্ট বলে দেওয়া আছে, বি পয়েন্টের পোটেনশিয়াল 10 ভোল্ট বলে দেওয়া আছে। যখন আমি সুইচটাকে কানেক্ট করে দিচ্ছি, যেহেতু এর সাথে গ্রাউন্ডের কানেকশন রয়েছে, আর্থের কানেকশন রয়েছে, তাহলে অবশ্যই এর পোটেনশিয়ালটা আমার 0 ভোল্ট হবে। এখন লক্ষ্য করে দেখো, এই যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের কিন্তু কোনো পোটেনশিয়াল আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট P, যার পোটেনশিয়ালটা হচ্ছে x। ঠিক আছে, অবশ্যই x এর মানটা 20 ভোল্টের থেকে বেশি, 10 ভোল্টের থেকে বেশি, 0 ভোল্টের থেকে বেশি। আমি ধরে নিচ্ছি যে এই যে x এর ভ্যালু, সেটা কিন্তু 20 ভোল্টের থেকে বেশি। আর x এর মান যদি 20 ভোল্টের থেকে বেশি হয়, তাহলে স্বাভাবিক 0 ভোল্ট আর 10 ভোল্টের থেকে তো এমনি বেশি হচ্ছে। এবারে তুমি কিরচফ কারেন্ট ল লাগাচ্ছ। কিরকম করে কিরচফ কারেন্ট ল লাগাবে? না, এই ডাইরেকশনে যে কারেন্ট যাবে, এই ডাইরেকশনে যে কারেন্ট যাবে, আর এই ডাইরেকশনে যে কারেন্ট যাবে, তার অ্যালজেব্রিক সাম ইজ ইকুয়াল টু 0 হবে। ধরে নাও এই কারেন্টের মানটা হচ্ছে I1, ধরে নাও এই কারেন্টের মানটা হচ্ছে I2, আর ধরে নাও এই কারেন্টের মানটা হচ্ছে I3। আর আমি জানি কিরচফ কারেন্ট ল বলছে যে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু আমার 0 আসবে। এটাই তো কিরচফ কারেন্ট ল। এবারে I1 এর মান কি করে বের করবে? I1 ইজ ইকুয়াল টু হবে x - 20/2, I1 ইজ ইকুয়াল টু হবে x - 20 ডিভাইডেড বাই 2,
I2 ইজ ইকুয়াল টু কত হবে, x মাইনাস 10 ডিভাইডেড বাই 2, x মাইনাস 10 ডিভাইডেড বাই 2, আর I3 ইজ ইকুয়াল টু হবে x মাইনাস 0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ x বাই 2 ইজ ইকুয়াল টু, দাঁড়াও, এটা হচ্ছে x ডিভাইডেড বাই 2, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমি যদি এই ভগ্নাংশের যোগ বিয়োগটা যদি করে ফেলি, কত হবে, x x x 3x, এটা হচ্ছে তোমার 3x, এটা হচ্ছে তোমার 30, 3x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু আসবে তোমার 10 ভোল্ট। x এর মান আসছে 10 ভোল্ট, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল আসবে 10 ভোল্ট। এখন এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 10 ভোল্ট হয়, তাহলে এই মানে এই ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো করবে, 10 মাইনাস 20 বাই 2, অর্থাৎ I1 এর ভ্যালু কত হবে, I1 এর ভ্যালু হবে 10 মাইনাস 20 বাই 2, এটা ইজ ইকুয়াল টু আসবে মাইনাস 10 বাই 2, অর্থাৎ মাইনাস 5 অ্যাম্পিয়ার। তুমি বলো না, এর এক্স এর মান যদি 10 ভোল্ট হয়, তাহলে কারেন্ট আমরা কি জানি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করে। যেহেতু হাই ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট, তাহলে লো ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট, তাহলে সবসময় এ থেকে পি এর দিকে কারেন্ট ফ্লো করবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে কারেন্ট 10 ভোল্ট থেকে 20 ভোল্টের দিকে ফ্লো করছে, তার মানে আমার ধরে নেওয়ার ডাইরেকশনটা ভুল ছিল। সেই ডাইরেকশনটাকে ঠিক করার জন্য অঙ্ক আমাকে কিন্তু অলরেডি মাইনাস বের করে দিল, অর্থাৎ আমার ধরে নেওয়ার ডাইরেকশনের অপোজিট ডাইরেকশনে কিন্তু এখানে কারেন্ট ফ্লো করবে, আর এই I1 কারেন্টের মান কিন্তু মাইনাস 5 অ্যাম্পিয়ার হবে। তুমি লক্ষ্য করে দেখো, যেহেতু x এর মান 10 ভোল্ট, তাহলে I2 এর মান 0 হবে। কেন? কারণ এই 2 ওহমের রোধের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, তাহলে I2 ইজ ইকুয়াল টু কত হবে, I2 ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার হবে। কেন 0 অ্যাম্পিয়ার হবে? কারণ এই 2 ওহমের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, আর ভোল্টেজ ড্রপ যদি না হয়, তাহলে ওহম বলছে যে ওহমস ল অনুসারে ওই সার্কিটের মধ্যে দিয়ে বা ওই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এখন এই x এর মান যদি 10 ভোল্ট হয়, তাহলে 10 মাইনাস 0 বাই 2, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, তাহলে I3 ইজ ইকুয়াল টু দাঁড়াবে, I3 ইজ ইকুয়াল টু দাঁড়াবে 5 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট এই ডাইরেকশন বরাবর আসছিল, এইদিকে কোনো কারেন্ট যায়নি, এইদিকে কোনো কারেন্ট যায়নি, তাহলে স্বাভাবিক পুরো কারেন্টটা তো এইদিকে ফ্লো করে যাবে। এইদিকে 5 এলো, এইদিকেই 5 চলে গেল, তাহলে স্বাভাবিক এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। এটা তো সহজ জিনিস। আর আই থিঙ্ক তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইখানে কোনো কারেন্ট যাবে না, 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এটা ছিল আমার এ, এটা ছিল আমার বি, আর এটা ছিল গ্রাউন্ড। বাস অ্যান্সার নোট ডাউন করে নাও। এই সার্কিটে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করা সম্ভব, দেখো দেখো দেখতে পাচ্ছ এইখানে এই দুটো পয়েন্টের সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করা হয়েছে, যার ইএমএফটা হচ্ছে 2 ভোল্ট। তার মানে আমি যদি এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে 0 ভোল্ট ধরে নিই, তাহলে অবশ্যই এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, 2 ভোল্ট হবে। কি ব্যাপারটা বললাম বুঝতে পারছো? এটাকে যদি 0 ভোল্ট ধরে নিই, তাহলে অবশ্যই এই পয়েন্টের পোটেনশিয়াল 2 ভোল্ট হবে। এখন লক্ষ্য করে দেখো, এই 5 ওহম 5 ওহম 5 ওহম কি আছে, সিরিজ কম্বিনেশনে আছে, অর্থাৎ এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে সেম কারেন্ট যাবে। আর যদি তিনটে রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে তিনটে রেজিস্ট্যান্সকে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি, যার রোধটা 15 ওহম হবে। ঠিক আছে, যার রোধটা 15 ওহম হবে। এটা তোমাকে শর্ট ট্রিকে আমি শিখিয়েছিলাম। এখন কারেন্ট আই এই সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করবে, কারেন্ট আই ইজ ইকুয়াল টু হবে, কারেন্ট আই ইজ ইকুয়াল টু হবে 2 ডিভাইডেড বাই 15 অ্যাম্পিয়ার। তার মানে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 2 ভোল্ট হয়, আর কারেন্ট যেহেতু এই ডাইরেকশনে ফ্লো করছে, আর আমি যদি কারেন্টের ডাইরেকশনে ফ্লো করি, তাহলে ভোল্টেজের মান কমবে, কারণ আমরা জানি যে কারেন্ট হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। তাহলে কারেন্ট যদি এইখান থেকে এইখানে ফ্লো করে, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, 2 মাইনাস আই আর, আই এর মান হচ্ছে 2 এর 15 ইন্টু 5, আই এর মান হচ্ছে 2 এর 15 ইন্টু 5। এইটা হচ্ছে এ পয়েন্টের পোটেনশিয়াল, অর্থাৎ এ পয়েন্টের পোটেনশিয়াল ভি এ ইজ ইকুয়াল টু হবে 2 মাইনাস 10 এর 15 ভোল্ট।
ঠিক আছে, লক্ষ্য করে দেখো এই 5 এই 5 এই 5 অবশ্যই সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে এটারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তিনটে রেজিস্ট্যান্সকে যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে যদি রিপ্লেস করা হয়, তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলে 15 ওহম হবে। আর এর মধ্য দিয়েও 2 এর 15 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, কেন? কারণ এই 15 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হয়েছে 2 ভোল্ট। এখন আমাকে যদি এই বি পয়েন্টের পোটেনশিয়ালকে ক্যালকুলেট করতে হয়, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স যদি ধরে নিই, তাহলে 5 আর 5 কত হলো? 10 হলো। তাহলে আমি যদি কারেন্টের ডাইরেকশনে যদি ফ্লো মানে কারেন্টের ডাইরেকশনে যদি মুভ করি, তাহলে ভোল্টেজের মান কমতে থাকবে, আর বি পয়েন্টের পোটেনশিয়াল হবে কত হবে? ভোল্টেজ এট পয়েন্ট বি ইজ ইকুয়াল টু 2 মাইনাস কারেন্টের মান কত? 2 এর 15, আর রোধটা কত আছে? 5 5 10, 2 এর 15 ইন্টু 10, এত ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা আসছে 2 মাইনাস 20/15 ভোল্ট। আর আমাকে VA মাইনাস VB বের করতে বলেছে, তাহলে দেখতে পাচ্ছ যে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু 2 মাইনাস 10 এর 15 মাইনাস 2 মাইনাস 20 এর 15, 2 2 কেটে যাবে, তাহলে এটা আসছে 20 এর 15 মাইনাস 10 এর 15 ইজ ইকুয়াল টু আসছে 10 এর 15, মানে এটা আসছে 2 এর 3 ভোল্ট। তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু আসবে 2 এর 3 ভোল্ট। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার, নোট ডাউন করে নাও। এই সার্কিটে তোমাকে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে হবে। দেখো এইখানে যদি প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে হয়, তাহলে আমি এক কাজ করি, এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমি 0 ভোল্ট কনসিডার করে নিই। এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 হয়, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল নিশ্চয়ই 2 হবে, কারণ 2 ভোল্টের ব্যাটারি আছে এখানে। অবশ্যই এটা মানে এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে কানেক্ট করা আছে, আর এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তকে কানেক্ট করা আছে। তাহলে এই পয়েন্টের বিভব যদি 0 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টের বিভব 2 ভোল্ট হবে। সিমিলারলি এই পয়েন্টের বিভব 2 ভোল্ট হবে, এই পয়েন্টের বিভব কত হবে? 2 ভোল্ট হবে। এটা 2 ভোল্ট হলে এই পয়েন্টটাও 2 ভোল্ট হবে, ভোল্ট ভোল্ট। এখন লক্ষ্য করে দেখো এইটাও তো 2 ভোল্টই হবে না, 2 ভোল্ট হবে। এখন 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 অঙ্কটা কি করে করব? হ্যাঁ দেখো, লক্ষ্য করে দেখো এই রোধটা আর এই রোধটা সিরিজ কম্বিনেশনে আছে, কারণ এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এর মধ্য দিয়েও সেম কারেন্ট যাবে। তাহলে এক কাজ করি, এই রেজিস্ট্যান্সটা আমি সরিয়ে দিই, এই রেজিস্ট্যান্সটাকে আমি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটাকে আমি নরমাল যোগ করে দিচ্ছি, আর এটাকে 2টা কেটে আমি 4 করে দিচ্ছি, 2টা কেটে আমি 4 করে দিচ্ছি। এখন ধরে নিচ্ছি এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে x, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে x, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে x, আর আমি ধরে নিচ্ছি অসুবিধা নেই, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে x, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে x, ঠিক আছে, আর এই পয়েন্টেরও পোটেনশিয়াল হচ্ছে x, আর x এর মান হচ্ছে 2 ভোল্ট অপেক্ষা বেশি, x এর মান 2 ভোল্ট অপেক্ষা বেশি। আমি ধরে নিচ্ছি x ইজ গ্রেটার দেন 2 ভোল্ট, ধরে নিচ্ছি। তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, আর এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, তার অ্যালজেব্রিক সামটা কত হবে? 0 হবে। আমি ধরে নিচ্ছি এই কারেন্টটা হচ্ছে I1, ধরে নিচ্ছি এই কারেন্ট হচ্ছে I2, ধরে নিচ্ছি এই কারেন্ট হচ্ছে I3, আর ধরে নিচ্ছি এই দিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I4। আর কিরচফ কারেন্ট ল বলছে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন I1 এর ভ্যালু কত হবে? I1 এর ভ্যালু হবে x মাইনাস 2/4, x মাইনাস 2 ডিভাইডেড বাই 4। I2 ইজ ইকুয়াল টু হবে x মাইনাস 2 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 4 প্লাস এটা হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 8, আর এটাও হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 8, এটাও হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু আসছে
0। এখন লক্ষ্য করে দেখো এখানে আসছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 যদি যোগ বিয়োগ করো x মাইনাস 2 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, এখন আমি যদি যোগ বিয়োগ করি কত দাঁড়াচ্ছে, এটা আসবে 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাই তো? ঠিক করলাম তো? এটা 2x মাইনাস 4 প্লাস x মাইনাস 2, 3x মাইনাস 6। হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু আসছে 2 ভোল্ট। x এর মানটা আমার 2 ভোল্ট আসছে। x এর মান যদি 2 ভোল্ট আসে তাহলে এটা হচ্ছে 2 ভোল্ট, এটাও হচ্ছে 2 ভোল্ট, এটাও হচ্ছে 2 ভোল্ট। তার মানে i1 i2 i3 i4 সব 0 হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো আমার এখানে i1 is equal to i2 is equal to i3 is equal to i4 is equal to 0 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, অর্থাৎ সার্কিটের মধ্য দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নোট ডাউন করে নাও। কিরচফ কারেন্ট ল থেকে আমি তোমাদের অনেকগুলো নিউমেরিক্যাল মোটামুটি করিয়ে দিলাম। আমি আশা রাখছি তোমরা কিরচফ ল মোটামুটি অ্যাপ্লাই করতে শিখে গেছো। আর যদি তোমরা কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করতে পেরে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদেরকে করে দেখাতে হবে। আমি আশা রাখবো তোমরা অঙ্কটা নিজে থেকে করতে পারবে। ঠিক আছে, আমাকে এই বি পয়েন্টের পোটেনশিয়ালটা বের করতে হবে। তোমরা একবার চেষ্টা করো, তারপরে তুমি ভিডিওটা দেখবে। তুমি দেখো অঙ্কটা আমি একদম এরকম করে অঙ্ক হবে। কিভাবে হবে দেখো, লক্ষ্য করে দেখো এইখানে 1 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে। যদি এ এর পোটেনশিয়াল যদি 0 হয় তাহলে অবশ্যই সি এর পোটেনশিয়াল 1 ভোল্ট হবে। এটা যদি 1 ভোল্ট হয় তাহলে এটাও 1 ভোল্ট হবে, আর এটা যদি 1 ভোল্ট হয় তাহলে এটাও 1 ভোল্ট হবে। তাহলে ভিবি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট হবে, আর 1 ভোল্টই হচ্ছে আমার অ্যান্সার। দেখলে কিছুই করতে হলো না, অঙ্ক হয়ে গেল। এটাই হচ্ছে কিরচফ কারেন্ট ল এর কামাল। ঠিক আছে, নোট ডাউন করে নাও। লক্ষ্য করে দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে। তুমি ধরে নাও, কনসিডার করে নাও যে ব্যাটারি গুলো আইডেন্টিক্যাল। ধরে নাও ব্যাটারি ইজ আইডেন্টিক্যাল, বলছি আইডিয়াল ধরে নাও, সরি, ব্যাটারি গুলো আইডিয়াল ধরে নাও। আইডিয়াল হচ্ছে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইজ ইকুয়াল টু 0, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা ইএমএফ এর সঙ্গে ইকুয়াল হবে। কারণ আমরা পড়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু হয় ই মাইনাস আই আর। ব্যাটারি যখন ডিসচার্জ হয় তখন ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর হয়। আর যদি আর ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে ই ইজ ইকুয়াল টু ভি হবে। এখন তোমাদের হয়তো মনে আছে যে তড়িৎ চালক বলের সংজ্ঞা যখন পড়াচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম? তড়িৎ চালক বলের সংজ্ঞাতে বলা ছিল যে ব্যাটারির অভ্যন্তরে, ব্যাটারির ভিতরে একটা পজিটিভ চার্জ পার্টিকেলকে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে নিয়ে আসার জন্য ব্যাটারিকে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাকেই তো ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল বলা হয়। আবার বলছি, ব্যাটারির মধ্যে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে ব্যাটারিকে যে পরিমাণ ওয়ার্ক করতে হয়, জেনারেলি কি হয়, পজিটিভ চার্জ পার্টিকেল হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ফ্লো করে। আর এটার জন্য আমাকে কিছু ওয়ার্ক করতে হবে না, এক্সটার্নাল এজেন্টকে কোনো ওয়ার্ক করতে হবে না, সিস্টেম নিজে থেকেই ওয়ার্ক করে নেবে। দেখো জেনারেলি চার্জ পার্টিকেল কি হয়, জেনারেলি চার্জ পার্টিকেল flow from high potential to low potential। HL না লিখে লিখছি হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। এখন যখন চার্জ পার্টিকেল হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে তখন চার্জ পার্টিকেলের কি হয়, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে, পোটেনশিয়াল এনার্জি কি হয়, ডিক্রিজ করে। আর এই পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে আর এটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে।
তার মানে কাইনেটিক এনার্জিটা আমরা পাচ্ছি। অর্থাৎ কোনো একটা চার্জ পার্টিকেল যখন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করছে তখন পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, কাইনেটিক এনার্জি পাচ্ছি। যতটা পরিমাণ পোটেনশিয়াল ডিক্রিজ করলো ততটা পরিমাণ কাইনেটিক এনার্জি পাচ্ছি। অর্থাৎ যদি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যদি কোনো পজিটিভ চার্জ পার্টিকেল ফ্লো করে তার জন্য আমাকে কোনো ওয়ার্ক করতে হয় না, সেই ওয়ার্ক ডানটা আমরা পাই আউটপুট হিসাবে। এই যে ওয়ার্ক ডানটা পাচ্ছি, এই যে ওয়ার্ক ডানটা পাচ্ছি, এটা পাচ্ছি আমরা আউটপুট হিসাবে, এটা পাচ্ছি আমরা আউটপুট হিসাবে। অন্যদিকে যদি চার্জ পার্টিকেলকে লো পোটেনশিয়াল থেকে ছেড়ে দাও, লো পোটেনশিয়াল থেকে যদি হাই পোটেনশিয়ালে ফ্লো করানো হয় তাহলে আমাদেরকে ওয়ার্ক করতে হবে এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে। আর এই এক্সটার্নাল ওয়ার্ক কে করবে? এই এক্সটার্নাল ওয়ার্ক করবে ব্যাটারি। আর কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে মুভ করার জন্য ব্যাটারি যে ওয়ার্ক করে সেটাকেই তো ইএমএফ বলে, আর ইউনিট পজিটিভ চার্জ পার্টিকেল হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যদি ফ্লো করে তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান আমরা পাই সেটাকেই তো ভোল্টেজ ডিফারেন্স বলি, সেটাকেই তো ভোল্টেজ ডিফারেন্স আমরা বলি। এখন ঘটনা হচ্ছে এই যে ইএমএফ এখানে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা আউটপুট হিসেবে পেয়েছিলাম, আর চার্জ পার্টিকেলকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে যেতে এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে, আর এই এক্সটার্নাল ওয়ার্কটা কে করবে? ব্যাটারি করবে। আর ইউনিট পজিটিভ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ব্যাটারি করবে সেটাকেই তো ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। আর এটাকে আমরা ইনপুট হিসাবে দেব, এইটাকে আমরা ইনপুট হিসাবে দেব। এখন লক্ষ্য করে দেখো এই যে সার্কিটে যে কারেন্ট ফ্লো করবে তার মান কত হবে? তুমি এখানে ইজিলি বলতে পারবে। দেখো এই দুটো ব্যাটারি কিন্তু একে অপরকে সাপোর্ট করছে। এই ব্যাটারি চাইছে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক, এই ব্যাটারিও চাইছে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক, এই ব্যাটারি চাইছে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক, আর এই ব্যাটারিও চাইছে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক। তার মানে দুজনেই চাইছে যে সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে ফ্লো করুক। তাহলে ব্যাটারি গুলো একে অপরকে সাপোর্ট করছে। তাহলে ইনেট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 হবে। এইখানে যে কারেন্ট পাবো, যেহেতু এখানে ব্যাটারি গুলোকে আইডিয়াল কনসিডার করা হয়েছে তাহলে R ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে আমি যে কারেন্টের ভ্যালু পাবো, সেটা I ইজ ইকুয়াল টু কত হবে? I ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হবে। এখন এইটাকে যদি সলভ করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস I ইন্টু R2। এখন ঘটনা হচ্ছে E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু I R1 প্লাস I R2, আর এটাই তো ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এইটা হয়ে গেল আমার ইনপুট, এটা হয়ে গেল আমার আউটপুট। তাহলে এইটা হয়ে গেল ইনপুট ওয়ার্ক, আর এটা হয়ে গেল আউটপুটে যে ওয়ার্ক ডান আমি পেলাম, এটা আউটপুটে যে ওয়ার্ক ডান আমি পেলাম। অবশ্যই ইনপুট ওয়ার্ক ইজ ইকুয়াল টু আউটপুট ওয়ার্ক হচ্ছে, তাহলে কোথাও না কোথাও এটা কনজারভেশন অফ এনার্জিকে মেনে চলছে। কোথাও না কোথাও মানে আমি বলতে চাইছি, দেখো ব্যাটারিটা আইডিয়াল ধরেছি, তা আইডিয়াল ধরেছি মানে ব্যাটারির ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। ব্যাটারির ভিতরে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয় তাহলে ইনপুটে যে ওয়ার্কটা ব্যাটারি করছে আউটপুটে সেই ওয়ার্কটাই আমরা সার্কিটে পাচ্ছি, সেটাই ভোল্টেজ ডিফারেন্স হিসেবে সার্কিটে পাচ্ছি। তাহলে এটা বেসিক্যালি কি প্রকাশ করছে? এটা প্রকাশ করছে কনজারভেশন অফ এনার্জিকে প্রকাশ করছে। এটা তো বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জিকে প্রকাশ করছে। কনজারভেশন অফ
এনার্জিকে প্রকাশ করেছে। আর এটাই হচ্ছে তোমাদের কিরচফ ভোল্টেজ ল, এইটাই হচ্ছে তোমার কিরচফ ভোল্টেজ ল। কিরচফ বলছে, কিরচফ ভোল্টেজ লতে বলা আছে সামেশন অফ নেট ইলেকট্রিক ফিল্ড, সামেশন অফ নেট ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু হবে সামেশন অফ আই ইন্টু আর, সামেশন অফ আই ইন্টু আর। এখন সামেশন অফ নেট ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি ব্যাটারি কত ইনপুটে ওয়ার্ক করছে সেটাকে প্রকাশ করে, আর সামেশন অফ আই ইন্টু আর এটা প্রকাশ করছে তুমি এক্সটার্নাল সার্কিটে কতটা আউটপুট ওয়ার্ক পাচ্ছ। আর কিরচফ ভোল্টেজ ল বলছে যে সামেশন অফ ইলেকট্রিক ফিল্ড মানে সরি সামেশন অফ নেট ইএমএফ, আমি ভুল বললাম, ই ফর ইলেকট্রিক ফিল্ড নয়, ই ফর হচ্ছে এখানে ইএমএফ। তাহলে বলছে সামেশন অফ টোটাল ইএমএফ ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইনটু আর। তার মানে তুমি ব্যাটারি ইনপুটে যে ওয়ার্ক করেছে ইনপুট ওয়ার্কটা বেসিক্যালি ইকুয়াল হচ্ছে আউটপুট ওয়ার্কের সঙ্গে, তো এটা বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জিকে মেনে চলছে। তাহলে কিরচফ ভোল্টেজ ল আর কিছুই নয়, কিরচফ ভোল্টেজ ল অ্যাকচুয়ালি কনজারভেশন অফ এনার্জিকেই একটু ঘুরিয়ে বলা হচ্ছে। তাহলে কিরচফ ভোল্টেজ ল বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জিকেই ঘুরিয়ে বলা হচ্ছে। আর কিরচফ ভোল্টেজ ল এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা হচ্ছে সামেশন অফ টোটাল ইএমএফ ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইনটু আর। আর আমরা এইমাত্র দেখলাম যে ইএমএফ মানে হচ্ছে ইনপুট ওয়ার্ক যেটা ব্যাটারি করে সার্কিটের কারেন্টকে লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে মুভ করানোর জন্য ব্যাটারি যে ওয়ার্ক করে। আর ভোল্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ যখন হাই ভোল্টেজ থেকে বা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যখন মুভ করে তখন যে পরিমাণ ওয়ার্ক ডান আমরা পাই বা যে পরিমাণ ওয়ার্ক ডান সম্পাদিত হয় কার দ্বারা না সিস্টেমের দ্বারা, সেটাকেই হচ্ছে আমরা ভোল্টেজ ডিফারেন্স বলছি। তো মোদ্দা কথা ইনপুট ওয়ার্ক ইজ ইকুয়াল টু আউটপুট ওয়ার্ক হচ্ছে এটাই তোমার কিরচফ ভোল্টেজ ল, যেটা কিনা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, যেটা একটু অন্যভাবে মানে কনজারভেশন অফ এনার্জিকে একটু ঘুরিয়ে ভাবে বলা হয়েছে কিরচফ ভোল্টেজ ল হিসাবে, যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এটা। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এটা তো আমি ইজি মেথডে করে দেখালাম, আরেকটা মেথডে আমি এটাকে প্রমাণ করে দেখাচ্ছি, তুমি আগে এটা নোট ডাউন করে দিয়ে বলছি। এবারে দেখো কিরচফ ভোল্টেজ লকে আমি আরেকটা মেথডের সাহায্যে প্রুফ করে দেখাচ্ছি। নতুন মেথড বলবো না, তোমরা এই নিয়মেই অঙ্কগুলো করে এসেছো, তো ঠিক আছে। আগে দেখো যে এই ব্যাটারি আর এই ব্যাটারি কি সিরিজ কম্বিনেশনে রয়েছে? অবশ্যই সিরিজ কম্বিনেশনে রয়েছে, কারণ এই দিক দিয়ে তো আর কারেন্ট ডিভাইড হচ্ছে না, যে কারেন্ট এর মধ্যে ফ্লো করবে সেম কারেন্ট এর মধ্যে ফ্লো করবে। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই সার্কিটটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে প্রত্যেকের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, আর কারেন্টের ডাইরেকশনটা কিন্তু এটা হবে। এটা আর ধরে নিচ্ছি এর মধ্যে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এখন এই পয়েন্ট যদি এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয়, ঠিক আছে, এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয়, তুমি লক্ষ্য করে দেখো এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ ভি হবে। এখন যদি তুমি এইখান থেকে যদি এইখানে হাঁটো, যদি এই দিক থেকে যদি এইদিকে আসো, এই দিক থেকে যদি এইদিকে আসো, তাহলে এটা কত হচ্ছে? ভি প্লাস ই টু প্লাস ই2। যেহেতু কারেন্ট আই ফ্লো করছে আর আমি কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে ভোল্টেজটা কমবে, কত পরিমাণ কমবে না আই আর পরিমাণ কমবে। তাহলে এর ভোল্টেজের থেকে এর ভোল্টেজটা আই আর পরিমাণ আই আর টু পরিমাণ কম হবে। আর এর ভোল্টেজটা আমি লিখেছি ভি প্লাস ই টু, তাহলে এর ভোল্টেজটা হবে ভি প্লাস ই টু মাইনাস আই আর টু, তাহলে মাইনাস আই আর টু। এখন এটা যদি এর ভোল্টেজ যদি এটা হয় তাহলে এরও ভোল্টেজ এটা হবে। এখন আমি এইখান থেকে এইখানে আসছি মানে আবার কারেন্টের ডাইরেকশনেই হাঁটছি, তাহলে কারেন্টের ডাইরেকশনে হাঁটলে ফার্দার আই আর মাইনাস করতে হবে, তাহলে এইখানে কত হবে? মাইনাস অফ আই আর ওয়ান। আবার এইখান থেকে এইখানে যদি আসি তাহলে প্লাস ই ওয়ান অ্যাড করতে হবে, প্লাস ই ওয়ান। আর যেহেতু আমি এইখানে এসে পৌঁছালাম এর ভোল্টেজ তো আবার ভি হচ্ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লিখবো? ভি লিখবো। তাহলে লক্ষ্য করে দেখো এই ভি কেটে যাবে, এই ভি কেটে যাবে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR2 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি না, সামেশন ওভার EI, সামেশনটা হচ্ছে I এর উপরে, ইজ ইকুয়াল টু সামেশন ওভার I আর লিখতে পারি না। আর এটা তো বেসিক্যালি ওয়ার্ক ডান বাই ব্যাটারিকে প্রকাশ করছে, বা এটাকে ইনপুট ওয়ার্ক বলতে পারি আমি, ইনপুট ওয়ার্ক। আর এটাকে বলতে পারি আউটপুট ওয়ার্ক। ইনপুট ওয়ার্কটাই হচ্ছে ইএমএফ, এটাই হচ্ছে ইএমএফ।
আর এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। আর এই ওয়ার্কটা কে করছে? ব্যাটারি করছে। আর এই ওয়ার্ক ডানটা কোথায় পাচ্ছি আমি? সার্কিটে ভোল্টেজ ডিফারেন্স হিসেবে পাচ্ছি, ঠিক আছে। এই তো গল্প। তো এটা কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে না? তো হয়ে গেল কিরচফ ভোল্টেজ ল এখান থেকে প্রুফ। আর আমি তো এরকম ভাবেই করে এসেছি অঙ্কগুলো, কিরচফ কারেন্ট ল দিয়ে যে অঙ্কগুলো করেছি সেটা তো এভাবেই অঙ্কগুলো করে এসেছি। বাস, আর কি আছে বলো না, আর কিছুই নেই। এবারে তোমাদেরকে বুঝতে হবে যে কোথায় কিরচফ ভোল্টেজ ল আমি অ্যাপ্লাই করতে পারবো। যার জন্য আমাকে একটা এক্সাম্পল করাবো, একটা নিউমেরিক্যাল করাবো, তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ওই অঙ্কটাকে আগে তোমার নর্মাল কেসিএল কিরচফ কারেন্ট ল দিয়ে করাবো, দিয়ে দেখাবো যে কেন, এটা যদি কিরচফ ভোল্টেজ লতে অ্যাপ্লাই করতাম তাহলে কি সমস্যা হতো, কিভাবে করা যেত। ঠিক আছে, আগে নোট ডাউন করো, দিয়ে বলছি। দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাতে আমাকে এই সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্টের মানটা বের করতে হবে। তুমি নর্মাল কেসিএল দিয়ে এটা করতেই পারো। কেসিএল দিয়ে কিভাবে করবে? তুমি ধরে নেবে এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট। এখন যেহেতু এই রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে এটাকে কেটে দেবে, এটাকে 3 ওহম করবে। এই রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে আছে, তো এটাকে কেটে দিয়ে এটাকে 2 ওহম করে দেবে। ঠিক আছে, তো এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা 0 হলে এটা 4 হবে, এটা 0 হলে এটা 6 হবে। দিয়ে এক্স 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 করে তুমি যেমন নর্মাল অঙ্কটা করো সেরকম অঙ্কটা করবে। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি যদি এটাকে অবশ্যই সিরিজ কম্বিনেশন ধরে পরে এটা 1+2 3 করব। কিন্তু আমি যদি এই ট্রিকটা অ্যাপ্লাই না করি, যদি আমি এই দুটো রেজিস্ট্যান্সকে যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস না করি, যদি আমি এইখানে এই দুটো রেজিস্ট্যান্সকে যদি সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস না করি, তাহলে কি কেসিএল দিয়ে অঙ্কটা করা পসিবল? তুমি দেখো তো করে। ধরো এটা হচ্ছে 0, এটাও হচ্ছে 0, এটাও হচ্ছে 0, তাহলে এটা হয়ে যাবে তোমার 4 ভোল্ট, এটা হয়ে যাবে তোমার 6 ভোল্ট। এটা কত হবে? এটা এক্স ধরবে, ঠিক আছে। এটা যদি এক্স ধরো, এটা কি এক্স হবে? এটা তো এক্স হবে না, কারণ মাঝে তো রেজিস্ট্যান্স রয়েছে। আচ্ছা, এটা যদি 4 হয়, এটা কি এক্স হবে? এটা এক্স হলে এটা তো এক্স হচ্ছে না, আর এটা এক্স না হলে এটাও তো এক্স হবে না। তার মানে এর পোটেনশিয়াল আলাদা হবে, এর পোটেনশিয়াল আলাদা হবে, এর পোটেনশিয়াল আলাদা হবে। এইখানেই কিন্তু গন্ডগোলটা লেগে যাবে। ব্যাপারটা ভালো করে বোঝো। এটা যদি 6 ভোল্ট হয়, এটা তো আমি জানি না কত হবে, আমি ধরে নিতে হবে এটা এক্স। আর এটা যদি এক্স ধরি, যেহেতু এর মাঝে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এটা এক্স হলে এটা তো এক্স হবে না। আবার লক্ষ্য করে দেখো, এই পয়েন্টের মাঝে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এই পয়েন্ট আর এই পোটেনশিয়ালের ভোল্টেজ সেম হবে না। তাহলে বুঝতে পারছি এই পোটেনশিয়াল, এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টের ভোল্টেজ কিন্তু আলাদা আলাদা হবে। তার জন্য এখানে কেসিএল লাগানো যাবে না। যদি কেসিএল লাগাতে হয়, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে, এই দুটো রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে কিভাবে হবে অঙ্কটা তোমরা করতে পারবে। তা সত্ত্বেও আমরা কিন্তু এই কেভিএল দিয়ে অঙ্কটা করব আগে, তারপরে কেসিএল দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেবো যে অ্যান্সারটা মিলছে বলে। আপাতত আমি এখন দুটো রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব না, তাহলে কেসিএল যেহেতু এখানে লাগানো যাচ্ছে না, তাহলে স্বাভাবিক আমাকে কেভিএল লাগাতে হবে। এখন কেভিএল যদি লাগাতে হয়, তুমি লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। এর মধ্যে দিয়ে ধরে নাও এই ব্যাটারির মধ্য দিয়ে I1 কারেন্ট বেরোচ্ছে, এই ব্যাটারির মধ্য দিয়ে I1 কারেন্ট বেরোচ্ছে। স্বাভাবিক এই ব্যাটারি চাইবে কারেন্ট এই ডাইরেকশনে যাক। এখন এই ব্যাটারির মধ্যে যে কারেন্ট যাবে, এই ব্যাটারির মধ্যে সেম কারেন্ট যাবে, এই ব্যাটারির মধ্যে সেম কারেন্ট যাবে, তাই না? আবার এই ব্যাটারিটা চাইবে যে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক, আর এই কারেন্টের মান হচ্ছে I2, ঠিক আছে। এই ব্যাটারিটা চাইবে যে এর মধ্যে I1 কারেন্ট যাক, আর এই ব্যাটারিটা চাইবে এর মধ্য দিয়ে I2 কারেন্ট যাক, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, তুমি যদি এইখানে ওই সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর যদি লাগাও, তাহলে লক্ষ্য করে দেখো তো, এটা হচ্ছে 0, ঠিক আছে। এটা যদি 0 হয়, এটা কত হচ্ছে 6, এটা হচ্ছে 6। আমি এখন কারেন্টের ডাইরেকশনে হাঁটছি, এই কারেন্ট তো এই দিক বরাবর যাচ্ছে, কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে ভোল্টেজটা কমছে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি 6 হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে 6 মাইনাস I1 ইন্টু 1, তাহলে এটা 6 মাইনাস I1 ইন্টু 1, ঠিক আছে। এটা যদি 6 মাইনাস I1 ইন্টু 1 হয়, তাহলে আবার কারেন্টের ডাইরেকশনে যাচ্ছি, ফলে আবার ভোল্টেজ মাইনাস হবে। কত ভোল্টেজ মাইনাস হবে? আর পরিমাণ মাইনাস হবে। আর এর মান কত? I1, আর এর মান কত? 2, তাহলে 2I1 হবে এখানে। তাহলে এটা মাইনাস অফ 2I1 হবে।
এখন লক্ষ্য করে দেখো এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই ব্যাটারির জন্য I1 কারেন্ট যাচ্ছে, আর এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই ব্যাটারির জন্য I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে মোট কারেন্ট যাচ্ছে I1 প্লাস I2। তুমি লক্ষ্য করে দেখো না, এই ব্যাটারিটা চাইছে কারেন্ট এই ডাইরেকশনে যাক, এই ব্যাটারিটা চাইছে কারেন্ট এই ডাইরেকশনে যাক। তাহলে এই 6 ওহমের মধ্য দিয়ে I1 প্লাস I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর আমি যেহেতু কারেন্টের ডাইরেকশনে যাচ্ছি তাহলে ভোল্টেজটা আবার কমবে। তাহলে I এর পরিমাণ মাইনাস করতে হবে, I এর মান I1 প্লাস I2। তাহলে এখানে হবে I1 প্লাস I2 ইন্টু 6, কারণ আর এর মানটা 6, আর এটা ইজ ইকুয়াল টু 0 আছে 0, আর এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে বুঝতে পারলাম তুমি যদি যোগ করে দাও 6 ইজ ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস 2I1 মাইনাস 6I1, তাহলে 6 আর 2 8 আর 1 9, 9I1, আর এটা হচ্ছে প্লাস 6I2। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। কি বললাম বুঝতে পারলে? 1 আর 2 3, 3 আর 2 6, সরি 1 আর 2 3, 3 আর 6 9, তাহলে 9I1, আর এখানে মাইনাস 6I2 টা এইদিকে যদি যায় তাহলে 6I2 হয়ে আসবে। তাহলে 6 ইজ ইকুয়াল টু 9I1 প্লাস 6I2, এটা ইকুয়েশন নাম্বার 1। আবার যদি এইখানে যদি আমি KCL যদি লাগাই, তাহলে এইখান থেকে যদি স্টার্ট করি, তাহলে এটা 0 যদি হয় এটা তাহলে 4 ভোল্ট হচ্ছে। তাহলে 4 মাইনাস কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে ভোল্টেজ কমছে, কারেন্টের মান হচ্ছে I2 আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে R, তাহলে I এর পরিমাণ ভোল্টেজ কমবে, তাহলে এটা হবে মাইনাস I2 ইন্টু 1, মাইনাস I2। আবার এইখান থেকে এইখানে গেলে আবার মাইনাস I2 ইন্টু 1, কারেন্টের ডাইরেকশনে হাঁটছি তাহলে আবার হবে মাইনাস I2। আবার এইখান থেকে এইখানে যাচ্ছি মানে আবার কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে ভোল্টেজ কমবে, I এর পরিমাণ কমবে, আর এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে I1 প্লাস I2, তাহলে এটা হবে মাইনাস I1 প্লাস I2 ইন্টু 6, আর এখানে চলে এলাম মানে আবার 0 হয়ে গেল, আবার 0 হয়ে গেল। তাহলে এটা পড়ে থাকছে 4 ইজ ইকুয়াল টু 1 আর 1 2, 2 আর 6 8, ওইদিকে গেলে হচ্ছে 8I2, আর এইদিকে গেলে হচ্ছে প্লাস 6I1। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তুমি লক্ষ্য করে দেখো, আমাকে যদি এখানে I1 টাকে কাটাতে হয়, তাহলে এই ইকুয়েশনটাকে গুণ করব 6 দিয়ে, আর এই ইকুয়েশনটাকে গুণ করব 9 দিয়ে। তাহলে তুমি দেখতে পাচ্ছ I1 কেটে যাচ্ছে, আর আমি যদি 1 মাইনাস 2 যদি করে দেখি, তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে দেখতে পাচ্ছ এই ইকুয়েশনকে এই ইকুয়েশন যদি বিয়োগ দিই তাহলে I1 টা কেটে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 36I2, আর এইখানে যদি গুণ করি 9 8 72 মাইনাস 72I2 ইজ ইকুয়াল টু 6 6 36, 36 মাইনাস 9 4 36 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে মাইনাস অফ 36I2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে I2 ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার হচ্ছে, অর্থাৎ I2 এর মান 0 হচ্ছে। আর I2 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এখানে যদি I2 এর মান যদি 0 পুট করে দেওয়া হয়, এই মানটা যদি ইকুয়েশন নাম্বার 1 এ যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে 6 ইজ ইকুয়াল টু আসছে 9I1, তাহলে I1 ইজ ইকুয়াল টু আসছে 6/9 ইজ ইকুয়াল টু 2/3 অ্যাম্পিয়ার। তাহলে 2/3 অ্যাম্পিয়ার হচ্ছে I1 এর ভ্যালু, আর I2 এর ভ্যালু হচ্ছে 0 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছো এর মধ্যে I2 এর মান 0, এটাতে 0 কারেন্ট যাবে, এটাতে 0 কারেন্ট যাবে, এটাতে মোট I1 প্লাস I2 অর্থাৎ 2/3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তুমি এখানে এমনি করে ইজিলি অঙ্কটা করতে পারবে। এবারে তোমাকে আমি KCL দিয়ে করে দেখাচ্ছি যে মানে অ্যানসারটা মিলছে কি মিলছে না। দেখো KCL দিয়ে করছি, হ্যাঁ, এটা বাদ দিয়ে দাও, এটাকেও বাদ দিয়ে দাও, এখন এই দুটো রেজিস্ট্যান্স যেহেতু সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, এটাকে 1 আর 2 3 করে দাও। এই দুটো রেজিস্ট্যান্স যেহেতু সিরিজ কম্বিনেশনে রয়েছে, এই দুটো রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করো, 1 আর 1 2 করে দাও। এখন লক্ষ্য করে দেখো, এটা 4 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা যদি 0 হয় এটা 6 হবে, এটা যদি 0 হয় এটা তাহলে 4 হবে। ধরে নাও এর ভোল্ট, এর বিভব হচ্ছে x, এরও বিভব হচ্ছে x, তাহলে এরও বিভব হবে x, ঠিক আছে। এবারে তুমি KCL লাগাও, মানে x এর মান সব থেকে বেশি ধরে নাও, তাহলে x মাইনাস 6/3 প্লাস x মাইনাস 0/6 প্লাস x মাইনাস 4/2
ইজ ইকুয়াল টু 0 আসছে। তুমি যদি এখানে এলসিএম যদি বের করো 6 কত হচ্ছে 2x মাইনাস 12, এটা হচ্ছে প্লাস x প্লাস এটা হচ্ছে 3x মাইনাস 12, 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত আসছে 0। তাহলে 2x প্লাস x 3x 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 6x 6x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু আমার 4 ভোল্ট আসছে। x ইজ ইকুয়াল টু যদি 4 ভোল্ট আসে তাহলে এখানে 4 ভোল্ট লেখো, এখানে 4 ভোল্ট লেখো, এখানে 4 ভোল্ট লেখো। এবার লক্ষ্য করে দেখো এই 2 ওহমের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, এই 2 ওহমের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, যার জন্য এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ i2 ইজ ইকুয়াল টু 0 আমার ম্যাচ করে গেল। তুমি লক্ষ্য করে দেখো 6 ভোল্ট আর এখানে 4 ভোল্ট, তাহলে ভোল্টেজ ড্রপ কত 2 ভোল্ট। 2 ভোল্ট যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে 2/3 ইজ ইকুয়াল টু এখানে কারেন্ট যাবে 2/3 অ্যাম্পিয়ার। আর i1 ইজ ইকুয়াল টু 2/3 অ্যাম্পিয়ার আমি অলরেডি বের করে বসে আছি। তাহলে এখানে 2/3 যাবে, এখানে 2/3 যাবে, এখানেও 2/3 যাবে, এখানে কারেন্ট যাচ্ছে না, এখানেও কারেন্ট যাচ্ছে না, বাস অঙ্ক সলভ হয়ে গেল। এবার তুমি বলো কেভিএল টা বড় হলো না কেসিএল টা বড় হলো? অবশ্যই কেসিএল টা সহজ, কিন্তু কেসিএল লাগাতে পারতে হবে। যেখানে যেখানে কেসিএল লাগানো পসিবল নয় সেখানে কিন্তু তোমাকে কেভিএল দিয়ে অঙ্কটা করার চেষ্টা করতে হবে। যাই হোক, তোমাদেরকে কেসিএল কেভিএল মোটামুটি বুঝিয়ে দিলাম। আজকের ভিডিওতে এতটাই থাক, নেক্সট ভিডিওতে নতুন কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করবো।